গল্প মায়ের পরশ, লেখনীতে সাগর কন্যা। ভার্সিটিতে প্রপোজ করার জন্য যে ছেলেটাকে সকলের সামনে থাপ্পড় মারল, সকলের সামনে অপমান করল, বিকেলে সেই ছেলেকে নিজেকে দেখতে আসা পাত্ররূপে দেখে বিচলিত হয়ে পড়ল শুভ্রা। শীতের শেষ দিকের নরম রোদটা আজ অদ্ভুতভাবে আরাম দিচ্ছিল। ভার্সিটির বিশাল ক্যাম্পাস জুড়ে সেই পরিচিত কোলাহল, কোথাও হাসির শব্দ, কোথাও বন্ধুদের আড্ডা, আবার কোথাও পরীক্ষার টেনশন নিয়ে তর্ক বিতর্ক। বড় বড় গাছগুলোর নিচে রাখা পুরনো বেঞ্চগুলো যেন প্রতিদিনের মতো আজও অসংখ্য গল্পের সাক্ষী হতে প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পাসের এক কোণের ছায়া ঘেরা বেঞ্চায় বসে আছে শুভ্রা মেহনুরা। সাদা সালোয়ার কামিজ, কোনো বাড়তি সাজ নেই, শুধু চুলগুলো পেছনে আলতো করে বাঁধা। তার পাশের দুজন তার বান্ধবী তাসকিয়া ইসলাম আর প্রভা চৌধুরী। তিনজনের মাঝখানে রাখা একটা আখাওয়া চিপসের প্যাকেট, হাতে হাতে ঘুরছে পানির বোতল। ক্লাস শেষ হয়েছে আধ ঘন্টা আগে, এখন তাদের নির্দিষ্ট আড্ডা টাইম। প্রভা হেলান দিয়ে বসে ক্যাম্পাসের মাঠের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, দেখ দেখ, ওই যে সামনে কি কাণ্ড ঘটতেছে। আজকেও মনে হয় ফ্রিতে শুটিং দেখতে পারবো। তাসকিয়া একটু চোখ কুঁচকে তাকালো। কি হইছে রে? সামনের পথটা দিয়ে কয়েকজন ছাত্রছাত্রী হেঁটে যাচ্ছে। হঠাৎ সবাই একটু থেমে গেল। কারণটা বোঝা গেল মুহূর্তেই, রোজগার মতো আজকে নাটক শুরু হতে যাচ্ছে। সবাই অবশ্য এই নাটকের সাথে পরিচিত, রোজ রোজ দেখে আসে। থার্ড ইয়ারের রিক ভার্সিটিতে প্রায় সবার চিরচেনা মুখ দাঁড়িয়ে আছে তাদের থেকে কিছু দূরে। তার সামনে দাঁড়িয়ে আছে সেকেন্ড ইয়ারের রূপা। রিকের হাতে একটা লাল গোলাপ আর কিছু চকলেট, মুখে সেই চিরচেনা হাসি। চারপাশের লোকজন স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে থেমে গেছে। কেউ দাঁড়িয়ে, কেউ আবার মোবাইল বের করে ফেলেছে এই মুহূর্তটার ভিডিও করার জন্য। প্রভা ঠোঁট বাঁকিয়ে বলল, আরে বাবা। রিক ভাইয়া আবার শুরু করল। তাসকিয়া চোখ বড় করে তাকিয়ে একটু মজা নিয়েই বলল, এইটা আবার কোন এপিসোড? প্রভা হাসতে হাসতে উত্তর দিল, প্রপোজ করছে রূপাকে। তারপর সাথে সাথে আরো বলা শুরু করল, দেখ রিক ভাইয়া, 2 দিন আগেও না আমাদের ব্যাচের মীরার পিছনে ঘুরঘুর করছিল। শুনেছি তাকেও প্রপোজ করেছে। তাসকিয়া কাঁধ ঝাঁকিয়ে অনাস ভঙ্গিতে বলল, আরে বাদ দে ভাই। রিক ভাইয়াও এমনি প্লেবয় একটা ছেলে, আজকে একজন তো কালকে আরেকজন। আর মেয়েদেরও বলিহারি। তারা তো রিক ভাইয়ার প্লেবয় ইমেজ জেনেও তবু তার সাথে রিলেশন করে। এই কথাগুলো বলে প্রভা আর তাসকিয়া দুজনই হেসে উঠল। কিন্তু শুভ্রা এতক্ষণ চুপচাপ বসেছিল। মুখে কোনোরকম হাসির ছিটেফোঁটাও নেই, বরং চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সে হালকা বিরক্ত স্বরে বলে উঠল, বাদ তো। এখনকার সমাজটাই নষ্ট হয়ে গেছে। এসব আর চোখের সামনে দেখতে ভালো লাগে না। সবকিছুই কেমন অসহ্য লাগে। তাসকিয়া একটু হেসে বলল, তুই ঠিকই বলেছিস। কিন্তু এটা মানতেই হবে, তাদের জন্য আমরা ফ্রিতে বিনোদন উপভোগ করতে পারছি। প্রভা ঠিক সেই সময় আঙুল তুলে আবার অন্যদিকে ইশারা করল, এই দেখ, ওই যে আমাদের ক্লাসের প্লে গার্ল লুনাকে আবার একটা নতুন ছেলে প্রপোজ করছে। তাসকিয়া সেই দিকে তাকিয়ে হেসে ফেলল, ওহ, এটা তার কয় নম্বর বয়ফ্রেন্ড? প্রভা চোখ উল্টে বলল, মেবি 87 না 88। তাসকিয়া হেসে বলল, বাহ, তুই দেখি হিসাবও রাখিস। প্রভা কিছু বলতে গিয়েও থেমে গেল। হাসিটা একটু ফিকে হয়ে গেল তার মুখে। সে ঘুরে শুভ্রার দিকে তাকাল। কি রে, তুই কিছু বলছিস না কেন? কখন থেকে আমরা দুজন বকবক করছি? তুই কি আমাদের কথায় বিরক্ত হচ্ছিস? এই প্রশ্নটা শুনে শুভ্রা হালকা চমকে উঠল, যেন নিজের ভেতর থেকে বাস্তবে ফিরে এল। সে ঠোঁটের কোণে একছিলতে হাসি আনার চেষ্টা করে বলল, আরে না,
তেমন কিছু না। একটু থেমে সে আবার বলল, তুই তো জানিস আমি এইসব একদম পছন্দ করি না। আমার মনে হয় খারাপ মেয়েদেরই ছেলেরা বিরক্ত করে, কারণ তারা জানে ভালো মেয়েরা তাদের সাথে তাল মিলাবে না। শুভ্রা তার কথাগুলো কোন ভনিতা ছাড়াই একেবারে সাদাসিধেভাবে বলল, যেন এতে কোনো কটাক্ষ নেই, নেই কোন মিথ্যা। ভেতরে ভেতরে বেশ দৃঢ় সে এটাই সত্য, আর সে এটাই বিশ্বাস করে। তাসকিয়া আর প্রভা জনই কয়েক সেকেন্ড চুপ করে রইল। পর মুহূর্তেই প্রভা হেসে বলল, সহমত ম্যাম। তারপর নাটকীয় ভঙ্গিতে চোখ বড় বড় করে আহ্লাদী কণ্ঠে বলল, না হয় তুমি যে সুন্দর, তোমার পিছনে তো ছেলেদের লাইন লেগে যেত। শুভ্রা একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলল। আবোল তাবোল বলিস না। তাসকিয়া তখন পাশ থেকে বলে উঠল, কিন্তু সত্যি কথা কি জানিস, তুই সত্যিই মারাত্মক লেভেলের সুন্দরী। বিশ্বাস কর দোস্ত, আমি যদি ছেলে হতাম তাহলে তোকে নিয়ে পালিয়ে যেতাম, কিন্তু আফসোস আমি ইনোসেন্ট মাইয়া। আহা, এত দুঃখ আমি কই রাখমু। এই কথা শুনে শুভ্রা আর প্রভা কিছুক্ষণ তাসকিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর উচ্চস্বরে দুজনই খিলখিল করে হেসে উঠল। তাসকিয়া একটু একটু রাগী গলায় বলল, আমি কি হাসির কথা বলেছি নাকি? তোরা যে এত হাহাহিহি করছস। আমি তো সত্যিই ছেলে হলে শুভ্রাকেই বিয়ে করতাম। আমি যদি ছেলে হতাম। মুহূর্তেই শুভ্রার মুখের হাসিটা পুরোপুরি হারিয়ে গেল। সে ঘাসের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, চাওয়াটা সবকিছু না তাসকিয়া। সবাই অনেক কিছুই জীবনে চায়, কিন্তু পায় কয়জনে? পাওয়াটাই আসল পূর্ণতা। ধরে নিলাম তুই ছেলে হয়ে জন্মেছিস, তখন দেখা গেল আমাকে পাওয়া তো দূর, আমার সাথে বন্ধুত্বটাও করতে পারলি না। তখন কেমন হতো? তাই সবারই উচিত নিজ নিজ অবস্থান নিয়ে খুশি থাকা। কথাটা বলেই সে চুপ করে গেল। তার চোখে তখন কেমন একটা দূরের ভাব। প্রভা আর তাসকিয়া দুজনেই সেটা লক্ষ্য করল। তারা জানে শুভ্রা এমনই হঠাৎ হঠাৎ গভীর হয়ে যায়, যেন তার মাথার ভেতরে এমন কিছু ভাবনা চলে যেটার সাথে তাদের হাসি ঠাট্টার দুনিয়ার মিল নেই। তাসকিয়া পরিবেশটা একটু স্বাভাবিক করার জন্য হেসে বলল, আরে শুভ্রা দোস্ত, আমি মজা করেছিলাম। তোর আর প্রভার মতো বান্ধবী থাকতে আমি কোন দুঃখে ছেলে হতে যাব। চারপাশে তখনও ক্যাম্পাস তার চিরচেনা ছন্দে চলছে। কোথাও কেউ প্রেমের প্রস্তাব দিচ্ছে, কোথাও কেউ নতুন সম্পর্কে যাচ্ছে, আবার কোথাও কেউ শুধু বসে বসে অন্যদের গল্প দেখছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। এই বৈচিত্র্যের মাঝখানে শুভ্রা নিজেকে যেন একটু আলাদা মনে করলো, কারণ এসব কিছুই তার টাইপের না। তার কাছে এসব কিছুই খুব হালকা লাগে। প্রেম, ভালোবাসা, এই শব্দগুলোর ওজন তার কাছে অন্যরকম। সে জানে ভালোবাসা তার জন্য কোনো 2 দিনের উন্মাদনা না, কোনো পাবলিক প্রপোজের নাটকও না। প্রভা হঠাৎ খেয়াল করল শুভ্রা বেশ চুপচাপ হয়ে গেছে। সে গলা নরম করে বলল, তুই ঠিক আছিস তো? শুভ্রা মাথা নেড়ে হালকা হাসল। হ্যাঁ রে, শুধু একটু বেশি ভাবি বোধহয়। তাসকিয়া মজা করে বলল, এই বেশি ভাবাই একদিন তোকে বড় কিছু বানাবে। শুভ্রা কিছু বলল না, দূরে তাকিয়ে রইল। রিকার রূপার আশেপাশের ভিড় তখন ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। কেউ কেউ হাসছে, কেউ আবার মাথা নেড়ে চলে যাচ্ছে। আর শুভ্রা সে ভাবছে, মানুষ কিভাবে এত সহজে অনুভূতিকে খেলনা বানিয়ে ফেলে। এই ক্যাম্পাস, এই আড্ডা, এই কথোপকথন সবকিছু মিলিয়ে যেন তার জীবনের এক সাধারণ দিন। অথচ এই সাধারণ দিনের মধ্যেই ধীরে ধীরে লেখা হচ্ছে এমন এক গল্প, যার পরও সে এখনো জানে না। ভার্সিটির অন্য প্রান্তটায় তুলনামূলক একটু খোলামেলা জায়গায় বসে আছে তাহসান, তাহির, সৃজন। তার চারপাশে 2-3 জন বন্ধু হালকা আড্ডা, হালকা হাসাহাসি, মাঝে মধ্যে ক্লাস, অ্যাসাইনমেন্ট আর ক্যাম্পাসের নানান ছোটখাটো বিষয় নিয়ে কথা বলছে।
বেঞ্চার পাশে দাঁড়িয়ে আছে একটা মোটামুটি বড় গাছ, পাতার ফাঁক গলে রোদ এসে পড়ছে, আবার হালকা বাতাসে পাতাগুলো নড়ে উঠছে। সৃজনকে বাইরে থেকে দেখলে খুব স্বাভাবিকই মনে হবে। হাসছে, কথা বলছে, বন্ধুর কথায় সায় দিচ্ছে। কিন্তু তার চোখ, তার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। দূরে, অনেক দূরে ওই ছায়াঘেরা বেঞ্চার দিকে। ওখানে শুভ্রা বসে আছে তার বান্ধবীদের সঙ্গে। এত দূরত্ব থেকে তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে কি বলছে, কি নিয়ে তারা হাসছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে তিনজনের মাঝখানে এমন একটা স্বচ্ছন্দতা আছে যা কোলাহল পেরিয়ে চোখে পড়ে। সৃজন জানে না কেন সে বারবার ওই দিকে তাকাচ্ছে, কিন্তু সেই দৃশ্যটা তাকে টানছে। সে কথার মাঝখানে একটু চুপ করে যাচ্ছে। তার বেস্ট ফ্রেন্ড তাসনিম আহমেদ তুর্য এটা শুরু থেকেই খেয়াল করছে। আর অন্য বন্ধুদের এই দিকে খেয়াল নেই, তারা নিজেদের মধ্যে গল্প করতেই ব্যস্ত। তুর্য আলসেমি ভঙ্গিতে হাই তুলতে তুলতে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, এই যে সৃজন সাহেব, তোর আজকাল কি হয়েছে বলতো? কথা বলছিস ঠিকই, কিন্তু মনটা কই? সৃজন হালকা হেসে ফেলল। আরে না, কিছু না। কিছু না মানেই তো সব ঝামেলা। তুর্য হাসল। তুই ওই দিকে কতবার তাকাস আমি কিন্তু সবই খেয়াল করেছি। হালকা খোঁচা দিয়ে আবার বলল, ওই দিকে মানে ওই বেঞ্চার দিকেই তো। সৃজন একটু অপ্রস্তুত হয়ে গেল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, তো ক্যাম্পাস তো সবারই, এদিকে সেদিকে তো তাকাতেই পারি, তাই না? তুর্য এবার একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, শোন দোস্ত, কতদিন ধরে এই তাকানো দেখা চলতেছে? চোখ দিয়ে ভালোবাসা তো অনেক হইল। সৃজন চুপ করে রইল। কথা খুঁজে পেল না। হয়তো সে নিজেও জানে কথাটা ঠিক। বন্ধুরা নিজেদের মধ্যে চোখাচোখি করল। এই মুহূর্তে চুপ থাকাটাই তাদের জন্য বেস্ট। তুর্য হঠাৎ বলেই ফেলল, দোস্ত, এবার প্রপোজ করেই ফেল। সৃজন অবাক হয়ে উচ্চস্বরে বলে উঠল, কি? হ্যাঁ রে। তুর্য স্বাভাবিক ভঙ্গিতে বলল, না হয় দেখবি অন্য কেউ এসে তোর পরীকে নিয়ে হাওয়া হয়ে গেছে। পরী, এই শব্দটা কানে গিয়ে অদ্ভুতভাবে বিঁধল। সৃজন কিছু বলতে গিয়েও থেমে গেল। এবার বন্ধুদের মধ্যে থেকে একজন বলে উঠল, তুর্য ঠিকই বলেছে, আজকেই প্রপোজ করে ফেল। ভাই, তুই জানিস না ক্যাম্পাসে এখন কি কাকে প্রপোজ করতেছে তার ঠিক ঠিকানা নাই। আজ না বললে কাল দেরি হয়ে যাবে। পরে দেখবি তোর পাখি অন্যজনের সাথে উড়াল দিছে। তখন দেখা ছাড়া আর কিছু করার থাকবে না। তাই সময়ের কাজ সময়ই করতে হবে। সৃজন মাথা নেড়ে বলল, তোরা বুঝছিস না, যতটা বলা সহজ ততটা করা সহজ নয়। তুর্য একটু সামনে ঝুঁকে এসে বলল, কি বুঝি না? ভালোবাসলে বলতে হয়, এইটুকু তো বুঝি। বলাটা এত সহজ না। সৃজনের গলাটা খানিকটা নিচু। সবাই সবভাবে নিতে পারে না। এই যদি রিজেক্ট করে। এই কথাটা বলার সময় তার চোখ অজান্তেই আবার শুভ্রাদের দিকে চলে গেল। সে জানে শুভ্রা সাধারণ মেয়ে না। সে জানে সবার সামনে নাটক বানানো, হইচই এইসব তার পছন্দের তালিকায় পড়ে না। তবু ভয়টা কাজ করছে। যদি সত্যিই দেরি হয়ে যায়। তুর্য এবার সোজা কথায় এল, দেখ সৃজন, তুই যদি আজও না বলিস, পরে কাউকে দোষ দিতে পারবি না। তুই কারো ক্ষতি করছিস না। শুধু নিজের মনের কথাটাই খুলে বলবি। আর রিজেক্ট করার কোন চান্সই নেই। বিশিষ্ট ব্যবসায়ী সজল খানের একমাত্র ছেলে তুই।
রূপে গুণে টাকা পয়সায় পরিপূর্ণ। একদম পারফেক্ট ম্যান। তোর সামান্য সিগারেট খাওয়ার বেড রেকর্ড পর্যন্ত নেই। আর তাছাড়া আর কিছু মাস পর আমার ফাইনাল এক্সাম। তারপরে তো তুই তোর বাবার ব্যবসায় বসছিস। তখন তো মেয়েদের বাবাদের লাইন লেগে যাবে তোর পিছে। এই বলে তুর্য উচ্চস্বরে হেসে উঠল। সৃজন গভীর শ্বাস নিল। তার বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব হচ্ছে। সে চেষ্টা করল ব্যাপারটা এড়িয়ে যেতে। বাদ দে আজ, আরেকদিন দেখা যাবে। আরেকদিন করতে করতেই তো জীবন শেষ। তুর্য হাসল, কিন্তু চোখে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে বলল, আজকেই পারফেক্ট দিন। সৃজন কিছুক্ষণ নিশ্চুপ রইল। এই চুপ থাকাই যেন তার হার স্বীকার করা। বন্ধুদের চোখে সেটা ধরা পড়ল। হঠাৎ তুর্য উঠে দাঁড়াল। বসো, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? সৃজন অবাক হয়ে জিজ্ঞেস করল। তুর্য কিছু না বলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। সৃজন কিছু বুঝে ওঠার আগেই বন্ধুদের ফিসফিস শুনতে পেল। তারা তার দিকে তাকিয়ে মুচকি হাসতে শুরু করল। কি করতে চাইছিস তোরা? সৃজন অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করল। চুপ থাক, একজন বলল। আরেকজন বলল, সারপ্রাইজ। কয়েক মিনিটের মধ্যেই তুর্য ফিরে এল। তার হাতে এক গুচ্ছ লাল গোলাপ। তাজা, সুন্দর, চোখে পড়ার মতো লাল। সে হাসতে হাসতে সৃজনের সামনে দাঁড়াল। নে, ধর। সৃজনের চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, এইটা দিয়ে কি হবে? তোর সাহসের পরীক্ষা নেওয়া হবে। তুর্য গোলাপগুলো সৃজনের হাতে গুজে দিল। ফিস ফিস করে বলল, এখন আর পেছানোর সুযোগ নাই। গোলাপগুলোর নরম পাপড়িতে হাত ছুতেই সৃজন কেমন যেন শিউরে উঠল। এতটা বাস্তব হয়ে গেল ব্যাপারটা। পাগল হয়ে গেছিস নাকি? সে ফিসফিস করে বলল। সবাই দেখবে। দেখুক। তুর্য কাঁধ ঝাঁকিয়ে বলল, তুই তো কিছু ভুল করছিস না। সৃজন গোলাপের দিকে তাকিয়ে রইল। তার মাথার ভেতর একের পর এক চিন্তা ঘুরছে। ও যদি রেগে যায়? ও যদি রিজেক্ট করে? সবার সামনে? তার চোখ আবার চলে গেল দূরের বেঞ্চার দিকে। শুভ্রারা তখনও বসে আছে। হয়তো হাসছে, হয়তো বিরক্ত। সে জানে না। তুর্য এবার একটু নরম গলায় বলল, শোন, তুই যেভাবে ভালোবাসিস সেটা ভুল না। ও যেভাবেই নিক, তুই নিজের জায়গায় সৎ থাকবি। এই কথাটা যেন কোথাও গিয়ে লাগল। সৃজন গভীর শ্বাস নিল। পেছানোর ভয় আর হারানোর ভয় দুটোর মাঝখানে দাঁড়িয়ে সে অবশেষে মাথা নাড়ল। ঠিক আছে। বন্ধুরা একসাথে হেসে উঠল। কেউ কাঁধে হাত রাখল, কেউ পিঠ চাপড়াল। যা এবার। তুর্য বলল, বেশি দেরি করিস না, আমি তোর পেছনেই আছি। সৃজন ধীরে ধীরে উঠে দাঁড়াল। হাতের গোলাপগুলো একটু শক্ত করে ধরল। বুকের ভেতর ধুকপুকানি স্পষ্ট বোঝা যাচ্ছে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। সে শুধু জানে আর সে আর চুপ থাকবে না। মনের কথা বলবে। ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে এগিয়ে গেল সেই দিকেই, যেখানে শুভ্রা মেহনুরা বসে আছে তার অজান্তেই আসন্ন এক মুহূর্তের দিকে। ক্যাম্পাস তখনও তার চিরচেনা ছন্দেই চলছে। কেউ বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছে, কেউ লেকচারের তাড়ায় দৌড়াচ্ছে, কোথাও আবার হালকা হাসি, কোথাও বিরক্তির দীর্ঘশ্বাস। এই প্রতিদিনকার ভিড়, কোলাহল আর অসংখ্য মুখের ভেতর দিয়েই সৃজন ধীরে ধীরে এগিয়ে আসে। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ। হাঁটতে হাঁটতে বুকের ভেতর যেন শব্দ হচ্ছে। নিজের পায়ের শব্দ পর্যন্ত অস্বাভাবিক মনে হচ্ছে তার।
চারপাশে তাকালে দেখা যায় কেউ তাকে খেয়াল করছে, কেউ করছে না। কিন্তু তার কাছে এই মুহূর্তটাই সবচেয়ে বড়। দূরে সেই ছায়াঘেরা বেঞ্চে শুভ্রা মেহনুরা বসে আছে। তার পাশে তাসকিয়া ইসলাম আর প্রভা চৌধুরী। তারা এখনো হাসি ঠাট্টাতেই মগ্ন। কিছুই জানে না কয়েক সেকেন্ড পর তাদের সামনে কি ঘটতে চলেছে। সৃজন একটু থেমে দাঁড়ালো, একবার চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল, তারপর পা বাড়াল। এক্সকিউজ মি। এই শব্দটা শুনেই শুভ্রা আর তার বন্ধুরা একসাথে সেই দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল কে কথাটা বলেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা ছেলে, হাত ভর্তি লাল গোলাপ, চোখে অদ্ভুত এক দৃঢ়তা আর গলার ভেতরে চাপা কাঁপুনি। শুভ্রা একটু অবাক হল। জি। চারপাশে লোকজন একটু একটু করে থামতে শুরু করল। কেউ কৌতূহলী, কেউ বিরক্ত, কেউ আবার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সৃজন গলা পরিষ্কার করল। এত লোকের সামনে কথা বলা তার অভ্যাসে নেই, তবু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আই লাভ ইউ। এক সেকেন্ড থামল, তারপর স্পষ্ট করে বলল, উইল ইউ বি মাই লাভ? এই কথাটা যেন চারপাশের শব্দগুলোকে হঠাৎ থামিয়ে দিল। শুভ্রা, তাসকিয়া, প্রভা তিনজনই এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। প্রভা চোখ বড় করে তাকাল। তাসকিয়ার ঠোঁট সামান্য খুলে রইল। আর শুভ্রা প্রথমে বোঝার চেষ্টা করল ছেলেটা কি বলতে চাইছে। যখন বুঝতে পারল মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলাতে শুরু করল। চোখের ভেতর বিস্ময় একেবারে মুহূর্তেই বদলে গেল ক্ষোভে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আজকে একজনকে ভালো লাগলে তাকে প্রপোজ করলাম, কালকে আরেকজন, এটাই না? চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। সৃজনের বন্ধু তুর্য একটু দূরে দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে কিছু বলতে যাচ্ছিল। আপু, আসলে ব্যাপারটা। কিন্তু সৃজন সঙ্গে সঙ্গে হাত তুলে তাকে থামিয়ে দিল। থাক। সে নিজেই এক পা সামনে এগিয়ে শান্ত গলায় বলল, দেখুন মিস, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। আমি এরকম ছেলে না। তার কণ্ঠ নিচু, সংযত। আমার হয়তো এভাবে প্রপোজ করার ভুল হয়েছে, কিন্তু সে বাক্য শেষ করার আগেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটা তীক্ষ্ণ চড়ের শব্দে মুহূর্তেই পরিবেশটা শান্ত হয়ে গেল। শুভ্রার হাতটা তখনও শূন্যে থেমে আছে। সৃজন গালে হাত দিল। সে এক পা পেছনে হোঁচট খেল। তার চোখে মুখে হতভম্ব ভাব। সে সত্যিই ভাবতেই পারেনি এমন কিছু হবে। চারপাশে এক মুহূর্ত নিঃশব্দ। তারপর হঠাৎ কিছু মানুষের কণ্ঠ শোনা গেল, আরে, এইটা কি করল? মাই গড, আমার ক্রাশকে থাপ্পড় মারল। তার মতো ছেলে এই ভার্সিটিতে একটাও আছে নাকি? মেয়েটা কপালের জুড়ে সৃজনকে পেয়েছিল। আমার ক্রাশকে সবার সামনে রিজেক্ট করল। কত বড় সাহস মেয়েটার! প্রপোজ করলেই কি থাপ্পড় মারতে হবে? এটা তো নর্মাল। মেয়েটা বাড়াবাড়ি করেছে। মেয়েটা ঠিক করেছে। আমি তো ছেলেটার পক্ষেই। আমি তো মেয়েটার পক্ষেই। এরকম নানান কথাই ভেসে এলো কানে। শুভ্রার চোখে তখনও আগুন। রাগে তার কণ্ঠ কাঁপছে। এত সাহস কোথা থেকে পান আপনারা? পাবলিক প্লেসে দাঁড়িয়ে এসব নাটক করেন? ভাবেন সবাই আপনাদের মতো? সে কথা বলতে বলতে আরও এক কদম কাছে এগিয়ে এল। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে।
আজকে একজন তো কালকে আরেকজন। 2 দিনের টাইম পাস ছাড়া কিছুই জানেন না। সৃজন কিছু বলার চেষ্টা করল। আমার কথাটা শুনুন। চুপ। শুভ্রা চেঁচিয়ে উঠল। কথা বলার দরকার নাই। এদিকে তুর্য পুরোপুরি রাগে ফেটে পড়েছে। এইটা কি ধরনের ব্যবহার? প্রপোজ করলে থাপ্পড় মারতে হয় নাকি? তার গলায় রাগ স্পষ্ট। সে তো খারাপ কিছু করে নাই। এই কথার সঙ্গে সঙ্গেই তাসকিয়া এগিয়ে এল। এই, মাথা ঠিক আছে? একটা মেয়ের অনুমতি ছাড়া এভাবে সামনে এসে তাকে। তুর্য তার কথা সম্পূর্ণ না শুনেই চেঁচিয়ে উঠল। অনুমতি? প্রেম ভালোবাসা প্রপোজ করতে কি আদালতের অর্ডার লাগে? এবার প্রভাও চুপ করে থাকতে পারল না। তা আপনারা কি ভেবেছেন? পাবলিক প্লেসে দাঁড়িয়ে যা খুশি তাই বলা যাবে? চারপাশে লোকজন 2 ভাগ হয়ে গেল। কেউ শুভ্রার কথা সাপোর্ট করছে। ঠিকই তো বলছে। এইসব ক্যাম্পাস নাটক বন্ধ হওয়া দরকার। আবার কেউ ফিসফিস করে বলছে, প্রপোজ করা তো অপরাধ না। মেয়েটা মানা করে দিলেই তো হতো। এত সিন ক্রিয়েট করার দরকার কি ছিল? থাপ্পড়টা একটু বেশি হয়ে গেছে। শুভ্রা এসব কিছুই শুনছে না। তার মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরছে। কিছুক্ষণ আগেই সে বলছিল খারাপ মেয়েদেরই ছেলেরা এইসব প্রস্তাব দেয়। তাহলে এখন কি? তার মানে কি দাঁড়ায় সেও খারাপ মেয়ে? রাগে, অপমানে, নিজের যুক্তির কাছে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সৃজনের কানে বাজছে শুভ্রার বলা কথাগুলো, আপনাদের মতো ছেলেকে আমার চেনা আছে। বুঝলেন? আপনারা শুধু 2 দিনের টাইম পাসই করতে পারেন। আজকে একজন তো কালকে আরেকজন। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধল। সৃজন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। চোখ নামানো। একটা কথাও তার কণ্ঠনালী দিয়ে বেরোচ্ছে না। আপনাদের মতো ছেলেদের আমি ঘৃণা করি। শেষ কথাটা বলেই শুভ্রা হঠাৎ ঘুরে দাঁড়াল। চল। সে তাসকিয়া আর প্রভাকে ইশারা করল। তারপর হনহন করে হাঁটা শুরু করল ক্যাম্পাসের ভেতর দিয়ে। তার পায়ের শব্দ তখন দ্রুত, দৃঢ়। কেউ তার দিকে তাকিয়ে বাহবা দিচ্ছে, কেউ বা তার নিন্দা করেছে, কেউ বা চুপ করে দাঁড়িয়ে শুধু দেখছে। প্রভা পেছনে ফিরে একবার তাকাল। তাসকিয়াও। কিন্তু সৃজন তখনও সেখানেই দাঁড়িয়ে। হাতের গোলাপগুলো একটু একটু করে ঝুলে পড়ছে মাটিতে। লাল পাপড়িগুলো রোদের আলোয় তখনও সুন্দর। কিন্তু সেই রোদটার উষ্ণতা আর তার গালে জ্বলতে থাকা আঘাত দুটোই আজ তার কাছে সমান বাস্তব। চারপাশের কোলাহল আবার ধীরে ধীরে ফিরছে। ক্যাম্পাস আবার স্বাভাবিক হচ্ছে। কিন্তু সৃজন জানে এই কয়েক মিনিটে কিছু একটা চিরতরে বদলে গেছে। হ্যাঁ, তার সম্মানে আজকে আঘাত লেগেছে। সন্ধ্যার আকাশে তখন রোদের শেষ আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। দিনভর ক্যাম্পাসের কোলাহল আর ফিসফাসের পর সৃজন বাসায় ফিরেছে একরকম নিঃশব্দের বোঝা আর হতাশা নিয়ে। তার গালটা এখনো হালকা জ্বলছে, যদিও বাইরের লালচে ভাবটা অনেক আগেই মিলিয়ে গেছে। কিন্তু ভেতরের আঘাত সেটা ঠিক আগের মতোই তাজা। ড্রয়িং রুমে ঢুকেই সে দেখে তার মা তাসনিয়া খান সোফায় বসে আছেন। হাতে একটা বই, মুখে সেই চিরচেনা শান্ত ভাব। আরেক পাশে বসে আছেন তার বাবা তামজিদ সজল খান, কাগজপত্র আর ফোন কল নিয়ে ব্যস্ত তিনি। সৃজন এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস আটকে থাকে। সে জানে এই কথাটা বলা সহজ না। কিন্তু আজ না বললে সে আর কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আব্বু, আম্মু। তার কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা করেছে সে, তবু ভেতরের অস্থিরতা ধরা পড়ে যায়। তাসনিয়া খান মাথা তুলে তাকালেন। কি হয়েছে বাবা?
তোমাকে এত গম্ভীর কেন লাগছে? তামজিদ খানও ফোন নামিয়ে ছেলের দিকে তাকালেন। কোনো সমস্যা? সৃজন একটু কাছে এসে দাঁড়ালো। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বলল, আমি একটা কথা বলতে চাই। ঘরের পরিবেশ হঠাৎ করেই একটু বদলে গেল। তাসনিয়া খান ছেলের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তামজিদ খান সামান্য ভ্রু কুঁচকালেন। বলো। তামজিদ খানের গলায় স্বাভাবিক কর্তৃত্ব। সৃজন গভীর শ্বাস নিল। আমি একটা মেয়েকে ভালোবাসি। একটু থেমে আরো পরিষ্কার করে বলল, আমি তাকে বিয়ে করতে চাই। এই কথাটা পড়ল ঘরের মাঝখানে ভারী শব্দের মতো। তামজিদ খান এক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে বললেন, কি বলছো এসব? হঠাৎ? হঠাৎ না। সৃজন শান্ত স্বরে বলল, অনেক ভেবেই বলছি। তুমি কি ভুলে গেছো আমি কে? তামজিদ খানের কণ্ঠ কঠিন। কত দায়িত্ব, কত নাম, কত কিছু জড়িয়ে আছে ভাবে হুট করে। সংসার করবে তো তোমার ছেলে। তাসনিয়া খানের কণ্ঠ হঠাৎ নরম কিন্তু দৃঢ় হয়ে উঠল। দুজনেই তার দিকে তাকালেন। তিনি ধীরে ধীরে বললেন, ছেলে যদি পছন্দ করে তাহলে বিয়েতে মানা করার তো কোন কারণ থাকে না? তারপর সৃজনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আর আমাদের ছেলের পছন্দই আমাদের পছন্দ। সৃজন কিছুটা অবাক হল। তার চোখে কৃতজ্ঞতা। তামজিদ খান বিরক্তির সঙ্গে বললেন, তুমি বুঝছো না ব্যাপারটা কত বড়। আমি বুঝি। তাসনিয়া খান শান্ত স্বরে বললেন, তাই তো বলছি, মেয়েটাকে একবার দেখিয়ে আসি চলো। আজকেই। এই প্রস্তাবে সৃজনও চমকে উঠল। আজকেই? তাসনিয়া খান মাথা নাড়লেন। হ্যাঁ। ঘটকের সাথে কথা বলি। দেখি কি ধরনের মেয়ে। তার চোখে তখন অন্যরকম একটা কৌতূহল। শুধু মেয়েকে দেখার কৌতূহল না, আরও অন্য কিছু। তিনি তুর্যর কাছ থেকে সবটা শুনেছেন। তার ছেলেকে কিভাবে অপমান করেছে মেয়েটা। ভেতরে ভেতরে তিনি সত্যিই জানতে চান, কার এত বড় সাহস যে আমার সাদামাটা ছেলেটাকে এত উল্টাপাল্টা কথা শুনিয়েছে। তিনি জানেন তার ছেলে কতটা নম্র ভদ্র। তা না হলে আজকে বিয়ের কথা না বলে মেয়েটাকে 2-4টা থাপ্পড় মারত। যাই হোক, তার ছেলে যে ভালো শিক্ষায় পেয়েছে তিনি তা বুঝতে পেরে একটু গর্বের সঙ্গে মুচকি হাসলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে করেই হোক এই মেয়েকে তার ছেলের বউ করে এনে এই মেয়ের সব অহংকার দেমাগ তিনি মাটিতে মিশিয়ে দিবেন। তামজিদ খান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, যাও, দেখে আসো। সৃজন বিশ্বাস করতে পারছিল না। আব্বু আজকেই? বেশি কথা না। তামজিদ খান তাকে থামিয়ে দিলেন। আজকেই যাব। আমারও জানা দরকার কোন মেয়ে তোমার মাথা এমন করে ঘুরিয়ে দিয়েছে। সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত হয়ে গেল। ঘটককে ফোন করে ঠিক করা হলো ঠিকানা। আর সেই দিনই যা কেউ কল্পনাও করেনি তা বাস্তবিত করে তামজিদ, সজল খান আর তাসনিয়া খান রওনা দিলেন শুভ্রা মেহনুরাকে দেখতে। যে মেয়েটা কয়েক ঘন্টা আগেই ভরা ক্যাম্পাসে অপমান করেছিল তাদের ছেলেকে। আজ সেই মেয়ের দরজায় গিয়ে দাঁড়াতে চলেছেন তারা। এক সম্পূর্ণ ভিন্ন পরিচয়। এটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন তাসনিয়া খান। কলেজ থেকে ফেরার সময় থেকেই শুভ্রার মাথার ভেতর দুপুরের ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে যতবারই নিজেকে বোঝাতে চাইছে আমি ঠিক করেছি, ততবারই বুকের ভেতর কোথাও একটা অজানা অস্বস্তি জমে থাকছে। সে অতিরিক্ত রাগের বশে কাজটা করলেও এখন কিছুটা অনুশোচনা হচ্ছে তার।
রিকশা থেকে নামার সময় সূর্যটা প্রায় ঢলে পড়েছে। বিকেলের আলোটা স্বাভাবিকভাবেই নরম, কিন্তু তার চোখে সেটা তেমন লাগছে না। হাতের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়ির গেটটা খুলেই প্রথম যে জিনিসটা তার চোখে পড়ল, সেটা অস্বাভাবিক ব্যস্ততা। রান্নাঘর দিক থেকে ভেসে আসছে একের পর এক রান্নার গন্ধ, ভাজা, ঝোল, মশলার ঘ্রাণ সবকিছু মিলেমিশে গেছে। শুভ্রা একটু অবাকই হলো। সাধারণ দিনগুলোতে তো এত আয়োজন থাকে না। সে ব্যাগটা সোফার এক পাশে রেখে রান্নাঘরের দিকে এগোলো। আম্মু? ইশরাত জাহান রান্নাঘরের ফাঁক থেকে তাকালেন। মুখে ঘাম, কিন্তু চোখে মুখে অদ্ভুত আনন্দ ফুটে উঠেছে। এই যে মা, এসে পড়েছিস? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তার পাশে দাঁড়িয়ে আছে মনিরা, ইয়াসমিন শুভ্রার ভাবি। পরনে ঘরোয়া পোশাক, চুল খোপা করা, হাতে খুন্তি। তিনি রান্নার কাজে সাহায্য করেছিলেন। মনিরা মৃদু হেসে বললেন, কলেজ থেকে ফিরতে আজ এত দেরি হলো যে? জ্যামে আটকে ছিলে নাকি? হ্যাঁ ভাবি, ঢাকা শহরের রাস্তাঘাটে জ্যামের জন্য চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শুভ্রা কৌতূহলী হয়ে রান্নাঘরের ভেতর তাকিয়ে বলল, তবে আজ এত রান্নাবান্না হচ্ছে কেন? ইশরাত জাহান আর মনিরা একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে নিলেন। আরে আজের দিন একটু বিশেষ। বিশেষ? শুভ্রার ভ্রু কুঁচকে গেল। মনিরা কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বললেন, হাত মুখ ধুয়ে আসো আগে, গল্প আছে। এই কথাটা শুনে শুভ্রার ভেতরের অস্বস্তি একটু বাড়ল। তবু সে আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরের জানালাটা খুলে দিয়েই সে বিছানায় বসে পড়ল। বিছানায় বসতে গিয়েও আর মন বসাতে পারল না। মাথার মধ্যে শুধু একটার পর একটা দৃশ্য ভেসে উঠছে, ক্যাম্পাস, মানুষজন, লাল গোলাপ, সেই থাপ্পড়। সে চোখ বন্ধ করল। সে আর কিছু ভাবতে পারছে না। আমি কি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? এই প্রশ্নটা মাথায় এলেও সে জোর করেই সেটা ঠেলে সরিয়ে দিল। হাত মুখ ধুয়ে সে আবার বাইরে এল। ড্রয়িং রুমে ঢুকে এবার সে তার বাবাকে খেয়াল করল। মুহিত রানা একসময়ের স্কুল শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত হয়ে বাড়িতেই আছেন। চিরচেনা গম্ভীর মুখ, চোখে পুরনো চশমা। তিনি চেয়ারে বসে আছেন, কিন্তু রোজকার মতো তিনি আজকে টিভির দিকে তাকিয়ে নেই। দৃষ্টি স্থির কোন এক জায়গায়। আব্বু? শুভ্রা একটু নরম গলায় ডাকল। মুহিত রানা যেন হঠাৎ চিন্তা থেকে ফিরে এলেন। হ্যাঁ মা, এসে পড়েছিস? আজকে তুমি এত চুপচাপ কেন? সে সোফায় বসতে বসতে জিজ্ঞেস করল। মুহিত রানা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তোর ভাই আসেনি এখনো? এই কথাটায় শুভ্রা একটু অবাক হল। এই সময়ে তো দীপ্ত ভাইয়া অফিস থেকে ফিরে আসে না। সে মনে মনে বিড়বিড়াল, আজকে কি বিশেষ কিছু যার জন্য ভাইয়ার এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা? আজ একটু তাড়াতাড়ি ফিরবে বলেছিল। মুহিত রানা শান্ত স্বরে বললেন। শুভ্রা আর কিছু জিজ্ঞেস করল না। কিন্তু বাবার এই গম্ভীরতা, রান্নাঘরের ব্যস্ততা সব মিলিয়ে তার মনে কেমন একটা অজানা ভয় তৈরি হতে থাকল। মনিরা তখন ট্রে হাতে করে বেরিয়ে এলেন। শুভ্রা, টেবিলটা একটু গুছিয়ে দেও তো। আচ্ছা ভাবি। টেবিল গুছাতে গুছাতে শুভ্রা লক্ষ্য করল আজ শুধু সাধারণ খাবার না, আছে গরুর মাংস, পোলাও, সালাদ, ডেজার্ট পর্যন্ত। যেন কোনো অতিথি আসার প্রস্তুতি চলছে। সে আর না পেরে বলেই ফেলল, ভাবি, আজ কি কেউ আসছে নাকি? মনিরা এক সেকেন্ড থেমে গেলেন। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বললেন, হ্যাঁ, আসতে পারে। কে আসবে? শুভ্রা এবার সত্যিই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। মনিরা হাসলেন, কিন্তু উত্তর দিলেন না। তোমার আব্বুকে জিজ্ঞেস কর।
শুভ্রা বাবার দিকে তাকালো। মুহিত রানা একটু দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, দেখ মা, মেয়েরা চিরদিন বাবার ঘরে চাইলেও থাকতে পারে না। একসময় না একসময় তাদের পরের ঘরে যেতেই হয়। আর ছেলের পরিবার অনেক ভালো। আর দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। শুভ্রা অবাক হয়ে বলল, কি বলতে চাইছো? আব্বু আমাকে কি দেখতে আসবে? মুহিত রানা মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলেন না। সে মাথা নিচু করে ফেললেন। তখনই বাইরের দরজার কলিং বেল বাজল। শুভ্রার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। আব্বু, তারা এসে পড়েছে, তাই না? আমাকে আজকেই কি পর করে দিবে? শুভ্রা একটু রাগের সঙ্গে প্রশ্ন করল। তুমি তো বলেছিলে আমাকে এখন বিয়ে দিবে না, নিজের পায়ে দাঁড়াতে দিবে। তাহলে এমন করছো কেন? ইশরাত জাহান ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তুমি যথেষ্ট বড় হয়েছ, আর যথেষ্ট পড়াশোনা করছো। অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বিয়ের পরও তারা তোমাকে পড়াবে। চিন্তা করিস না মা। কিন্তু মা, আমি। আর একটু ধৈর্য ধরো। ইশরাত জাহান তাকে থামিয়ে দিলেন, মাথায় হাত দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে বললেন, শোনো, বেশি রাগ করো না। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু বিধাতার ইচ্ছাতেই হয়। তখন মুহিত রানা সামনে এসে তার মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে বললেন, তুই যা বলছিস সেটা ঠিক, কিন্তু। ইশরাত জাহানের দিকে ইশারা করে বললেন, এখন তুমি যাও, আমার শুভ্রার সাথে কিছু কথা আছে। ইশরাত জাহান কিছু বলতে গিয়ে চুপ করে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে, আরেকবার স্বামীর দিকে তাকিয়ে ধীরে ধীরে সরে গেলেন। দরজার পেছনে থেকে শুভ্রা তার অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে রইল। মুহিত রানা ধীরে ধীরে দরজা বন্ধ করে দিলেন। ঘরের দরজা বন্ধ হল। ঘরের ভেতর হঠাৎই নীরবতা নেমে এলো। শুভ্রা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে, কিন্তু সে শব্দ করতে চাইছে না। মুহিত রানা এগিয়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। হাত বাড়িয়ে আলতো করে তার গাল ছুঁয়ে চোখের পানি মুছে দিলেন। কাঁদিস না মা। তার গলার স্বর নরম। আমি জানি তুই কি ভাবছিস। তিনি ধীরে ধীরে বললেন, তুই তোর বড় আপুর ঘটনাটা এখনো ভুলতে পারছিস না, তাই না? এই কথাটা শুনেই শুভ্রার বুকটা হুহু করে উঠল। তুমি তো জানো আব্বু। তাহলেও কেন আমাকে বিয়ে দিতে চাইছো? শুভ্রা ভাঙা গলায় বলল, তাই তো আমি বিয়ে, প্রেম, ভালোবাসা জিনিসটা এতটা ঘৃণা করি। মুহিত রানা গভীর নিঃশ্বাস নিলেন। আমি সবকিছু জেনেই তোকে আজ পাত্রপক্ষের সামনে নিয়ে যাচ্ছি। সব মানুষ তো এক নয়। ওই ঘটনা তুই ভুলে যা। ওই ঘটনাটা শুধু দুর্ঘটনা ছিল। আর দেখতে আসলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। আমি জানি হয়তো বিয়েটা হবে না, তিনি বললেন। শুভ্রা চমকে তাকালো। মানে? বিয়ে যেহেতু হবে না, তাহলে তাদের সামনে যাওয়া লাগবে কেন? মুহিত রানা একটু হাসার চেষ্টা করলেন। তুই সেই সব বুঝবি না। সমাজের মানুষ বড্ড খারাপ। কিভাবে? শুভ্রা কিছুটা নিচু কণ্ঠে জিজ্ঞেস করল। আমার হয়তো বলাটা ঠিক হবে না। তবু তুই যখন জানতে চাচ্ছিস তাহলে বলছি। প্রথমে আমি এই সম্বন্ধ রাজি হইনি, কিন্তু ঘটক সাহেব এইবার চেপে ধরলেন। বললেন, কেন আপনার মেয়েকে বিয়ে টিয়ে দিবেন না নাকি? এত বড় বাড়ি থেকে বিয়ের ঘর আছে। তাছাড়া মেয়ের বয়স তো কম হলো না। আর দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। ইত্যাদি নানান কথা।
আমি তখন নানান কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমার এড়িয়ে যাওয়া দেখে তিনি আবারও বললেন, মেয়ের কি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে, তাই কি রাজি হচ্ছেন না? আমাকে বলতে পারেন। আমি কাউকে বলবো না। এই কথাটা বলেই তিনি শুভ্রার দিকে তাকালেন। শুভ্রা শিউরে উঠল। তিনি আরো বললেন, তাদের এই ধরনের বাজে মন্তব্য শুনেই হয়তো মেয়ের বাবারা ইচ্ছা না থাকা সত্ত্বেও মেয়ে বিয়ে দিতে রাজি হতে হয়। এই জন্যই আমি রাজি হয়েছি। তিনি শান্ত স্বরে বললেন, যাতে কেউ আমার মেয়ের দিকে আঙুল তুলতে না পারে। শুভ্রা কিছুটা অবাক হলো। তাহলে তুমি যে বললে বিয়ে হবে না? মুহিত রানা একটু হেসে বললেন, মানুষ এক ভুল একবারই করে, 10 বার নয়। তিনি শুভ্রার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই শুধু যাবি আর আসবি। বাকি সব আমি আর তোর ভাই দেখব। এই কথা বলেই তিনি দরজার দিকে এগোলেন। দরজায় হাত রাখার আগে একবার পিছনে ফিরে তাকালেন। ভয় পাস না মা। তার কণ্ঠে আশ্বাস। তোর আব্বু সবসময় তোর পাশে আছে। দরজা খুলে তিনি বেরিয়ে গেলেন। শুভ্রা একা দাঁড়িয়ে রইল ঘরের মাঝখানে। ড্রয়িং রুমের বাতাসটা তখন ভারী হয়ে আছে। চায়ের কাপের ধোঁয়া উঠছে, প্লেটের উপর সাজানো আছে ঘরোয়া নাস্তা মনিরা ইয়াসমিন নিজের হাতে বানিয়েছেন। সবকিছুতেই একটা পরিমিত ভদ্রতা, নিয়ম মেনে চলার চেষ্টা। অথচ শুভ্রার বুকের ভেতরে তখন তোলপাড়। মা ইশরাত জাহান তাকে আলতো করে হাত ধরে সামনে নিয়ে এলেন। এই আমাদের মেয়ে শুভ্রা মেহনুরা। শুভ্রা মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। চোখ তুলে তাকানোর সাহস তার নেই। এই মুহূর্তে তার মনে হচ্ছে পুরো রুমটাই যেন অচেনা চোখে ভরা। তাসনিয়া খান সালামের জবাব নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি মৃদু হাসলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে। তামজিদ সজল খান গম্ভীর চোখে একবার তাকালেন। ব্যবসায়িক অভ্যাস মানুষকে দেখেই বিচার করা। সব রিচুয়াল ঠিকঠাকই চলল। শুভ্রাকে বসানো হলো, কয়েকটা সাধারণ প্রশ্ন করা হলো পড়াশোনা, আগ্রহ, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। শুভ্রা ছোট ছোট উত্তর দিল। ভেতরে ভেতরে সে শুধু একটা কথাই ভাবছে, এটা তো শুধু দেখাদেখি, এখানেই শেষ হবে। কিছুক্ষণ পর ইশরাত জাহান বললেন, শুভ্রা মা, তুমি এবার উপরে তোমার রুমে যাও। এই কথাটা শুনে শুভ্রা যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে উঠে দাঁড়াল। সবার দিকে আরেকবার মাথা ঝুঁকিয়ে সালাম দিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোল। ঠিক তখনই এক অদ্ভুত অনুভূতি তাকে থামিয়ে দিল। হঠাৎ করে তার মনে হলো কেউ যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আরো চোখে সেই দিকে তাকাল। আর সেই এক মুহূর্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। চেনা মুখ, অচেনা জায়গায়। তাহসান তাহির সৃজন। শুভ্রার চোখ বড় হয়ে গেল। পা দুটো এক মুহূর্তের জন্য যেন মাটিতে আটকে গেল। মানে, এই ছেলে এখানে কেন? মাথার ভেতর হাজারটা প্রশ্ন একসাথে ভিড় করল। এটা কি প্রতিশোধ নেয়ার জন্য? থাপ্পড়ের বদলা নিতে এসেছে? নাকি নাকি অন্য কোন কারণে? পাত্রের জায়গায় সৃজনকে দেখে তার শরীরটা ঠান্ডা হয়ে এলো। সৃজন শান্তভাবে বসে আছে। মুখে কোনো ভাব নেই। চোখে নেই কোন রাগ, নেই প্রতিহিংসা, শুধু একরাশ নীরবতা। এই নীরবতাই শুভ্রাকে আরো ভয় পাইয়ে দিল। সে আর এক সেকেন্ডও দাঁড়াতে পারল না। দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দুতলার নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর বিছানার উপর বসে পড়ল। হাত দুটো কাঁপছে। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করছে।
এটা কি হলো? সে ফিসফিস করে বলল। মাথায় হাত দিয়ে বসে রইল। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চোখ বন্ধ করল, কিন্তু সেই মুখটা ভেসে উঠছে বারবার। সে এখানে কেন? নিচে ড্রয়িং রুমে স্বাভাবিকভাবেই কথাবার্তা আরও গম্ভীর হয়ে উঠছে। তাসনিয়া খান শুভ্রাকে দেখে সত্যিই মুগ্ধ। মানতেই হবে তাদের ছেলের পছন্দ আছে। আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, তিনি সরাসরি বললেন। আমরা চাই শুভ্রা মামনিকে আমাদের ঘরের মেয়ে করে আনতে। আপনারা কি বলেন? এই কথাটা শুনে মোহিত রানার বুকটা কেঁপে উঠল। তিনি তো ভেবেছিলেন দেখা হবে, খাওয়া দাওয়া হবে, তারপর কোনোভাবে ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি একটু আমতা আমতা করে বললেন, আসলে বিষয়টা হঠাৎ, আমাদের একটু সময়। ঠিক তখনই টিং টিং কলিং বেল বেজে উঠল। সবাই চমকে উঠল। মনিরা ইয়াসমিন দরজা খুলতেই দেখা গেল দীপ্ত এসেছে। দীপ্ত একটা ব্যাংকের ম্যানেজার, গম্ভীর মুখ, পরিপাটি পোশাক। ড্রয়িং রুমে এত অপরিচিত লোক দেখে তার ভ্রু সামান্য কুঁচকে গেল। পরক্ষণেই মনে পড়ল মনিরা কিছুক্ষণ আগেই ফোনে ঘটনাটা বলেছিল। সে নিজেকে সামলে নিয়ে ভেতরে এগিয়ে এলো। সালাম বিনিময়ের পর সবাই আবার বসল। এইবার তাসনিয়া খান সরাসরি প্রশ্ন করলেন, তো আপনাদের মতামত কি? ঘরে নীরবতা নেমে এলো। দীপ্ত রানা সোজা হয়ে বসল, কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। এখন আমার বোনকে আমি আপনাদের ছেলের সাথে বিয়ে দেব না। এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। তাসনিয়া খানের মুখের হাসিটা এক মুহূর্তে থেমে গেল। আপনি কি কোনভাবে আমাদের রিজেক্ট করতে চাইছেন? তিনি গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন। দীপ্ত থামালেন না, শুধু চোখে চোখ রেখে বললেন, না না আন্টি, জানি। এভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু আমরা আমাদের মেয়েকে আমাদের চেয়ে বড়লোক পরিবারে বিয়ে দিতে চাচ্ছি না। তাসনিয়া খান ভেতরে ভেতরে অপমানিত বোধ করলেন। এত বড় পরিবার, এত বড় পরিচয় এভাবে প্রত্যাখ্যান। তার মনে তখন একটা কঠিন প্রতিজ্ঞা জন্ম নিচ্ছে। তিনি বিড়বিড়ালেন, এই মেয়েটাকে আমি আমার ছেলের বউ করেই ছাড়ব। এই পরিবার আর মেয়েটার অহংকার যদি মাটির সাথে মিশাতে না পারি, তাহলে আমার নাম তাসনিয়া খান না। ঠিক তখনই মোহিত রানা মুখ খুললেন, আপনারা কিছু মনে করবেন না। তার কণ্ঠে আন্তরিকতা। আমরা একটু বিভ্রান্ত ছিলাম। আর মেয়েকে এখন বিয়ে না দেওয়া কারণ আমার বড় মেয়ের ঘটনা। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, শুনলেন তো ঘটনা। এই পরিস্থিতিতে একজন বাবা মা কিভাবে মেয়েকে বিয়ে দিতে রাজি হবে? আপনারা নিহাত ভালো মানুষ, তাই আপনাদের প্রস্তাব মুখের উপর না করতে পারি নাই। কিন্তু মেয়ের বাবা হিসেবে এই বিশ্বাসের ভিত্তিতে মেয়ে দিতে পারব না। দীপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তাসনিয়া খান মুখ খুললেন, দেখুন ভাইসাব, আপনাদের সাথে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে। তা একদম ঠিক হয়নি। আমি আপনার বড় মেয়ের ঘটনা শুনে আপনাদের অবস্থা বুঝতে পারছি। কিন্তু আমার ছেলে জীবনে কোন মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত। সেখানে সে নিজের মুখে আপনার মেয়েকে তার পছন্দ হয়েছে জানিয়ে আমি মা হয়ে কি করে তার খুশি নষ্ট হতে দেই? সজল খান ধীরে ধীরে বললেন, আপনারা প্রয়োজনে সময় নিয়ে ভেবে দেখুন। আমাদের ব্যাপারে আরও খোঁজ খবর নেন, তারপর না হয় কথা আগাবে। দীপ্ত ধীরে ধীরে বলল, আমি চাই আমার বোনের বিয়ে হোক এমন একজন মানুষের সাথে, যে বড়লোক না হলেও আমার বোনকে সুখে রাখবে। তারপর সে সৃজনের দিকে তাকালো। আর যদি যদি সত্যিই সৃজন আমার বোনকে বিয়ে করতে চায়, তাহলে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। তার কণ্ঠ আরো দৃঢ় হলো। তাহলে যেন আপনাদের ছেলে নিজের পরিচয়, ব্যবসা,
প্রভাবের বাইরে গিয়ে জীবনে কিছু করে দেখায়। তা কি আপনাদের ছেলে করতে পারবে? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই দিন দীপ্ত শেষ কথা বলল। আমি দীপ্ত রানা কথা দিচ্ছি, আপনাদের ছেলে যদি নিজেদের এত সম্পত্তির সাহায্য না নিয়ে নিজে কিছু করে দেখায়, তাহলে আমি নিজের হাতে আমার বোনকে আপনাদের ছেলের হাতে তুলে দেব। পরদিন সকালটা শুভ্রার জন্য অদ্ভুতভাবে ধোঁয়াশাময় ছিল। কাল রাতের ঘটনাগুলো যেন ঠিক স্বপ্ন না, আবার পুরোপুরি বাস্তব না। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সে নিজেই নিজেকে চিনতে পারছিল না। চোখের নিচে হালকা কালো ছাপ পড়ে গেছে, ঠোঁটে কোনো হাসি নেই। ভার্সিটিতে এসে সে সোজা ক্যাম্পাসের সেই পরিচিত বেঞ্চাতেই গিয়ে বসল, যেখানে প্রতিদিন গল্প, হাসি, অভিযোগ সব জমা হয়। তাসকিয়া ইসলাম আর প্রভা চৌধুরী আগেই এসে বসেছিল। কি রে, তোর মুখ এমন কেন? তাসকিয়া উদ্বিগ্ন গলায় বলল। কাল রাতে কি ঠিকমতো ঘুমাসনি? শুভ্রা একবার চারপাশে তাকালো, তারপর চাপা গলায় বলল, তোদের একটা কথা বলার আছে। প্রভা সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। বল, কি হয়েছে? শুভ্রা ধীরে ধীরে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ঘটকের আশা, পাত্রপক্ষ, আর শেষে যে পাত্রটা, সেই তাহসান তাহির সৃজন। তাসকিয়া এবং প্রভা একেবারে চুপ করে গিয়েছে। তারা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। সবকিছু বলা শেষ হতেই প্রভা বিস্মিত গলায় বলে উঠল, কি? ওই ছেলেটাই? সৃজনশীল ভাইটা? প্রভার কথা শুনে তাসকিয়া একটু ভ্রু কুঁচকে তাকালো। আরে ভাই, ওটা সৃজনশীল না, সৃজন খান হবে। শুভ্রা মাথা নাড়ল। হ্যাঁ। তাসকিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলল, তাহলে তো মনে হচ্ছে, সত্যিই মনে হচ্ছে সৃজনশীল ভাই থুক্কু সৃজন ভাই তোকে ভালোবাসে। শুভ্রা বিরক্তির সঙ্গে বলল, কি করে বুঝলি? আরে ভাব, তুই তাকে এত অপমান করলি। থাপ্পড় পর্যন্ত মারলি, তবুও তোকে কোন অসম্মানজনক কথা বলে নাই। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করেছে। মানুষ রাগের মাথায় দুই একটা কথা বলে, তাও সে বলে নাই। আবার তোর পিছে আর না ঘুরে সোজা বাড়িতে বলে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। তাসকিয়া যুক্তি দিল, শুধু প্রপোজ করে অপমান খেয়ে কেউ তো আর সোজা বিয়ের প্রস্তাব পাঠায় না। তুই এইবার বেচারার ভালোবাসাটা একটু বুঝার চেষ্টা কর। এই কথায় প্রভা হালকা ভ্রু কুঁচকে বলল, সবই তো ঠিক আছে, কিন্তু একটা কথা। কি? শুভ্রা তাকালো। সৃজনশীল ভাই যদি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করতে চায়? প্রভা গম্ভীর মুখে বলল, মানে, নাটক উপন্যাসে তো এমনই হয়। এই কথাটা শুভ্রার বুকের ভেতরে গিয়ে যেন ধাক্কা মারল। আচ্ছা। তাসকিয়া আবার বলল, বিয়েটা কি ফাইনাল নাকি বাতিল? বাড়িতে কিছু বলেছে? শুভ্রা অস্থিরভাবে হাত কচলাতে কচলাতে বলল, না রে। এই ব্যাপারে বাড়ির কেউ তেমন কথাই বলছে না। একটু থেমে বলল, যেন ঘটনাটা খুবই স্বাভাবিক। এই স্বাভাবিক তাই তাকে সবচেয়ে বেশি ভয় দিচ্ছে। সকালে খান বাড়ির ড্রয়িং রুমে পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। তামজিদ সজল খান পায়চারি করছেন, মুখে স্পষ্ট বিরক্তি। অসম্ভব। তিনি কঠিন স্বরে বললেন, আমি এটা মানতে পারছি না। তাসনিয়া খান সোফায় শান্তভাবে বসে আছেন। মেয়েটা আমার পছন্দ হয়েছে। সজল খান আবার বললেন, কিন্তু এই শর্ত? হালকা রাগের সঙ্গে বললেন, আমার একমাত্র ছেলে, এত সম্পত্তির মালিক, সে নাকি নিজের পরিচয় গোপন করে সাধারণ চাকরি করবে?
নিজের পায়ে দাঁড়াবে, কষ্ট করবে, শুধু একটা মেয়েকে বিয়ে করার জন্য? তিনি মাথা নাড়লেন। না, একদম না, আমি এর চেয়ে 10 গুণ সুন্দর মেয়ে আমার ছেলের জন্য নিয়ে আসার ক্ষমতা রাখি। তাসনিয়া খান ধীরে ধীরে বললেন। তুমি একটু বোঝার চেষ্টা করো। সজল খান থামলেন। ওদের পরিবার যে অবস্থার মধ্যে দিয়ে গেছে তাতে এসব ব্যাপারে এমন শর্ত রাখা স্বাভাবিক। তিনি নরম স্বরে বলতে থাকলেন, সেটা যদি আমাদের সাথে হতো, আমরা কি আলাদা কিছু করতাম? তিনি এক মুহূর্ত থামলেন। করতাম না। তাই না? সজল খান কিছুক্ষণ চুপ করে রইলেন। কথাটা ফেলে দেওয়ার মতো নয় এটা তিনি নিজেও বুঝছেন। তবুও তার বিরক্তি কাটছে না। কিন্তু একজনের জন্য আমার ছেলেকে এত বড় স্যাক্রিফাইস করতে হবে কেন? তিনি অসন্তুষ্ট গলায় বললেন। তাসনিয়া খান এবার একটু দৃঢ় হলেন। কারণ তোমার ছেলে এই মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে। একটু থেমে আবার বললেন করলেন, সে এই মেয়েকে প্রপোজও করেছে। এই কথাটা শুনে সজল খান একটু স্বাভাবিক হলেন। সৃজনকে ডাকো। তিনি বললেন। কিছুক্ষণ পর সৃজন এসে দাঁড়াল। চোখে দৃঢ়তা, মুখে শান্ত ভাব। সজল খান সরাসরি প্রশ্ন করলেন। তুমি এই মেয়েটার ব্যাপারে কি ভাবছ? সৃজন হালকা হাসল। আব্বু, চিন্তা করো না। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমার গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট। আমি এই মুহূর্তে যে কোনো জায়গায় চাকরি করতে পারবো। তারপর বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আর আমি যদি নিজের যোগ্যতায় কিছু করি, তুমি খুশি হবে না? এই প্রশ্নটার জন্য সজল খান প্রস্তুত ছিলেন না। তিনি ভিতরে ভিতরে খুশি হলেন। তবুও তিনি তা প্রকাশ না করে আবার জিজ্ঞাসা করলেন, তাদের পরিবারের দেওয়া শর্তটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সৃজন মুচকি হেসে জবাব দিল, জীবনসঙ্গীর চরিত্র দেখেই বিয়ে দেওয়া উচিত। বিপুল সম্পত্তির মালিক তো ফেরাউনও ছিল। তিনি একটু শব্দ করে হাসলেন। অনেকদিন পর তিনি মন খুলে হাসলেন। সত্যিই তিনি সৃজনের মতো ছেলের বাবা হয়ে পেয়ে গর্ববোধ করছেন। ঠিক আছে, তিনি সিদ্ধান্তের সুরে বললেন, তাহলে আমরা পাকা কথা সেরে রাখি। এই এক বাক্যে যেন অনেক অজানা ভবিষ্যৎ স্থির হয়ে গেল। একদিকে শুভ্রা ভালোবাসা, প্রতিশোধ আর ভয়ের মাঝে আটকে রয়েছে। অন্যদিকে সৃজন নিজের পরিচয় ছেড়ে নিজের পথ নিজে গড়ার সিদ্ধান্তে অটল। দেখতে দেখতে কেটে গেছে 6 মাস। সৃজন নিজের পায়ে দাঁড়িয়েছে। এটা তার জন্য মোটেও সহজ ছিল না। প্রতিদিন সকালে উঠে নিজেকে সংগ্রামের মধ্যে ঠেলে দিতে হয়েছে। চাকরি পেতে, নিজের যোগ্যতা প্রমাণ করতে, বসের সঙ্গে খাপ খাইয়ে নিতে, সবই এক ধরনের শারীরিক ও মানসিক লড়াই। তিনি বুঝেছেন স্বপ্নের চাকরি পাওয়া কতটা কঠিন এবং প্রতিদিন কতটা আত্মবিশ্বাস ও ধৈর্য প্রয়োজন। এই 6 মাসে সৃজন শুধু চাকরি নয়, নিজের পরিচয়ও গড়ে তুলেছে। ব্যাংকিং, রিপোর্টিং, ম্যানেজমেন্ট প্রতিটি কাজ তাকে নতুনভাবে প্রমাণ করেছে। সে জানে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে সে শুধু নিজের যোগ্যতা প্রমাণ করছে না, বরং নিজের সিদ্ধান্তে সত্যিই দৃঢ়। শুভ্রা এই 6 মাসে তার নিজের জীবনে নতুন রং পেয়েছে। প্রথম দিকে তার মনে ভয়, দ্বিধা, অস্থিরতা ছিল। সৃজনের সঙ্গে দেখা হওয়া, তার আচরণ বোঝা, তার প্রতিশ্রুতি সব মিলিয়ে তার মনে এক ধরনের অবিশ্বাস ও শূন্যতা তৈরি করেছিল। কিন্তু ধীরে ধীরে সৃজনের অধ্যবসায়, ধৈর্য, নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রাম তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আজ শুভ্রা জানে সে আর সৃজনের জন্য শুধু ভয় বা দ্বিধায় নেই। তার মনে আশার আলো জ্বলে উঠেছে। সেই 6 মাসের মধ্যে সে বুঝেছে সৃজন শুধু নিজের জন্য নয়, তাদের জন্য লড়ছে। সে দেখেছে
কষ্টের মধ্যে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া কত শক্তিশালী মনোবল তৈরি করে। শুভ্রাদের পরিবারের জন্য এই 6 মাস অদ্ভুতভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। দীপ্ত এবং মোহিত রানা পুরোপুরি নিশ্চিত হয়েছেন, সৃজন সত্যিই যোগ্য। তিনি শুধু সম্পত্তি বা নামের পেছনে নয়, নিজের পরিশ্রমে এবং দক্ষতায় এগোচ্ছে। আমাদের সিদ্ধান্ত ঠিক হয়েছে, দীপ্ত একদিন শুভ্রার কাঁধে হাত রাখে বলল। সৃজন সত্যিই যোগ্য, আর আমরা সবাই খুশি। মোহিত রানা একটু হাসি দিয়ে যোগ করলেন, হ্যাঁ, ছেলেটা আমাদের বিশ্বাস ও সম্মান উভয়ই প্রমাণ করেছে। এখন আর দ্বিমত করার কারণ নেই। সৃজনের পরিবারও ধীরে ধীরে সমর্থন দিতে শুরু করেছে। তাসনিয়া খান যখন দেখলেন ছেলে সত্যিই নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন তিনি খুবই গর্বিত হয়েছেন। সজল খানও এখন শান্ত। তার চোখে খুশি এবং সন্তুষ্টির মিশ্রণ দেখা যায়। ছেলেটা সত্যিই আমাদের আশা পূরণ করেছে, তাসনিয়া খান একদিন বললেন। শুভ্রার জন্য সে যথাযথ। সৃজন এবং শুভ্রা এই 6 মাসে একে অপরকে বিভিন্নভাবে বুঝেছে। তারা শুধু কথায় নয়, কাজ এবং দৃষ্টিভঙ্গিতেও বোঝাপড়া করেছে। শুভ্রা জানে সৃজনের ধৈর্য তার ভালোবাসার প্রমাণ। আর সৃজন জানে শুভ্রা শুধু ভালোবাসায় নয়, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং সহানুভূতিতে শক্তিশালী। আজকের দিনটি ছিল বিশেষ। সকালে সৃজন এবং শুভ্রা একসাথে বেরিয়েছে শহরে। চারপাশের রোড, পার্ক, হালকা হাওয়া সবই যেন তাদের ভালোবাসার সাক্ষী। 6 মাস কেমন দ্রুত কেটে গেছে, শুভ্রা হালকা হাসি দিয়ে বলল। হ্যাঁ, সৃজনও হেসে উত্তর দিল। কিন্তু এই 6 মাসে তুমি ও আমি অনেক কিছু শিখেছি। শুভ্রা এক মুহূর্ত স্থবির হয়ে তাকাল। আমি বুঝতে পারছি সত্যিই কতটা কঠিন ছিল তোমার জন্য। সৃজন হালকা মাথা নাড়ল। শুভ্রা, যাই হোক, সব কষ্ট এখন গর্বের। আমি চাই আমাদের সম্পর্কে সেই গর্ব থাকুক। শুভ্রা তার হাত ধরে বলল। আমি জানি। আর আমি খুশি আমরা দুজনেই সত্যিকারভাবে একে অপরকে বুঝতে পেরেছি। সেই দিন বিকেলে শুভ্রাদের পরিবারও মিলিত হয়েছে। দীপ্ত, মোহিত রানা, মনিরা এবং খান পরিবার সবাই এক ছাদের নিচে। এই 6 মাসে যা হয়েছে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আমি খুশি যে সবকিছু ঠিক হয়েছে, তাসনিয়া খান হাসি দিয়ে বললেন। সৃজন নিজের পায়ে দাঁড়িয়েছে, আর আপনাদের মেয়ের সঙ্গে তার সম্পর্ক শক্তিশালী। সজল খানও যোগ করলেন। আমরা এখন সম্পূর্ণ সমর্থন করি। আর কোনো দ্বিমত নেই। দীপ্ত এক পলক দেখলেন, তৃপ্তির অনুভূতি চোখে। আমাদের প্রিয় মেয়ের জন্য সৃজন এক আদর্শ জীবন প্রস্তুত করেছে। শুভ্রা নিজের চোখে আনন্দের পানি দেখতে পেল। এই 6 মাসে তার মনও পরিবর্তিত হয়েছে। ভয়, দ্বিধা এবং অস্থিরতা সব মিলিয়ে এখন কেবল ভালোবাসা এবং বিশ্বাস। সৃজনের চোখে একরাশ আবেগ দেখা যায়। সে জানে 6 মাসের সংগ্রাম তাকে শুধু নিজের জন্য নয়, তাদের জন্য শক্তিশালী করে তুলেছে। সে বুঝেছে যে কোনো সম্পর্ক শুধু ভালোবাসায় নয়, একে অপরের পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মধ্যেও টিকে থাকে। শুভ্রা, সে ধীরে ধীরে বলল। আমাদের গল্প এখন নতুন অধ্যায় প্রবেশ করেছে। শুভ্রা তার হাতে হাত রেখে বলল। হ্যাঁ, আর এই অধ্যায় শুধু ভালোবাসা থাকবে, কোনো দ্বিধা বা ভয় থাকবে না। পরিবার সবাই একসাথে বসে হাসছে। তাসনিয়া খান এবং সজল খান দেখছেন, দুই যুবক যুবতী একে অপরকে বুঝতে পেরেছে এবং নিজেদের পথ নিজে তৈরি করছে। সৃজন আর শুভ্রার জন্য এই 6 মাস শুধু সময় নয়, বরং একটি প্রমাণের সময়, যেখানে তারা বুঝেছে যে ভালোবাসা সত্যিকারের, সেটি ধৈর্য, লড়াই এবং একে অপরের সম্মানেই গড়ে ওঠে। সৃজনের জন্য এখন ভবিষ্যতের পথ খোলা। চাকরি, দক্ষতা, আত্মবিশ্বাস সবই তার। আর শুভ্রার জন্য, সে বুঝেছে তার ভালোবাসা কেবল অনুভূতি নয়,
সেই মানুষকে সম্পূর্ণভাবে সমর্থন দেওয়ার ক্ষমতা। চলতে চলতে সন্ধ্যা নামছে। আলো হালকা হলুদ, বাতাসে স্বস্তির গন্ধ। দুজন মিলে হাঁটছে পার্কের পাশে। সৃজন, তুমি জানো, শুভ্রা হেসে বলল, আমি কখনো ভাবতাম না যে 6 মাসে আমাদের জীবন এতটা পরিবর্তিত হবে। আমি জানি, সৃজনও হেসে বলল, কিন্তু আমি নিশ্চিত আমরা একসাথে সবকিছু পারব। শুভ্রার চোখে হাসি আর চোখের কোণে আনন্দের জল। তার মনে নতুন এক ধাক্কা, নতুন এক উচ্ছ্বাস। আচ্ছা, সে হালকা গলায় বলল, চল ঘরে ফিরি, আমাদের পরিবার অপেক্ষা করছে। সৃজন হাত বাড়াল, চল। বিয়ের দিনটি অবশেষে ঘনিয়ে এসেছে। শুভ্রা জানে, আজকের দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত, যেখানে ভালোবাসা, আশা এবং স্বপ্ন সব একসাথে মিলিত হয়েছে। সকাল থেকে খান বাড়ি উৎসবের সাজে রঙিন। ফুলের মালা, রঙিন লাইট, বাতাসে মিষ্টি সুগন্ধ। তাসনিয়া খান, সজল খান, মুহিত রানা, দীপ্ত সবাই ব্যস্ত। কেউ অতিথিদের স্বাগত জানাচ্ছে, কেউ সাজসজ্জা পরীক্ষা করছে। শুভ্রা নিজের রুমে বসে আয়নায় নিজেকে দেখছে। সে লাজুক হাসি দিয়ে বলল, আজ সত্যিই আমি বউ হতে যাচ্ছি। তার চোখে উজ্জ্বলতা, গায়ে এক ধরনের নরম কম্পন। হাতগুলো হালকা কাঁপছে, কিন্তু মন শান্ত। কারণ আজ সে জানে, তার পাশে আছে সৃজন, যিনি 6 মাস ধরে নিজের পায়ে দাঁড়িয়ে তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রমাণ করেছেন। সৃজনও ঠিক একই সময় নিজের রুমে। সে আলাদা রঙের শুটে, বেল্টে সঠিক নকশার বোতাম, জুতো চকচকে। সে জানে, আজকের দিন শুধু ভালোবাসার নয়, তার নিজের অধ্যবসায়ের প্রতিফলন। শুভ্রা হঠাৎ নিজের অস্থিরতা ভেঙে মৃদু হেসে বলল, আমি আজকে শুধু তোমাকে পাশে পেতে চাই। শুভ্রা কানে লাজুক রং ছড়িয়ে হেসে বলল, আমি জানি। আর আমি ভয় পাচ্ছি না। ছোট্ট খেলার মতো মুহূর্ত, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে। ড্রয়িং রুমে অতিথিরা এসে বসেছে। পুরো বাড়ি সাজানো হয়েছে ফুলে, লাল ও সোনালী রঙের থিমে। ছোট্ট শিশুরা মধুর গান গাইছে, যা শুভ্রার চোখে আনন্দের অশ্রু এনে দিচ্ছে। আজকের দিন আমাদের জন্য বিশেষ, দীপ্ত বলল। শুভ্রা, তুমি জানো ভাইয়া, আমি সবসময় চাইছি তোমরা যাতে খুশি থাকো। শুভ্রা কাপা গলায় হেসে উত্তর দিল, আপনাদের আশীর্বাদই আমার জন্য সব। সৃজন ধীরে ধীরে এসে শুভ্রার পাশে দাঁড়ালো। তার চোখে একরাশ অনুভূতি, মুখে শান্তি। আজ আমি শুধু তোমার হাতে হাত দিতে চাই, সে বলল। এই হাত ধরে আমরা এক নতুন জীবন শুরু করব। শুভ্রা চোখ মেলে তাকালো। সৃজন, আমি প্রস্তুত। ছোট্ট হাসি, ছোট্ট নীরবতা সব মিলিয়ে যেন মুহূর্তটা স্থির হয়ে গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। সন্ধ্যাবেলার আলো হালকা হলুদ, বাতাস বইছে। অতিথিরা হাসছে, ছোট্ট শিশুরা ফুল ছুঁড়ছে। খান বাড়ির সবাই খুশি। আমাদের মেয়ের সৃজন সত্যিই একে অপরের জন্য, দীপ্ত বলল। এমন যুগল খুব কমই দেখা যায়। সজল খান হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তারা দুজনই নিজের ধৈর্য, ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে এই মুহূর্তে পৌঁছেছে। শুভ্রা সৃজনের হাত শক্তভাবে ধরে বলল, আজ থেকে আমাদের জীবন শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর আনন্দের। সৃজন হেসে বলল, হ্যাঁ শুভ্রা, আর আমাদের ছোট ছোট মুহূর্তই সবচেয়ে বড় আনন্দ। ফ্লোরে মৃদু নাচের আলো, সঙ্গীতের ধ্বনি। দুই যুবক যুবতী একে অপরকে চোখে চোখ রেখে মৃদু নাচতে থাকে। তাদের চোখের মিলন আর হাতের স্পর্শে এক ধরনের শান্তি এবং উচ্ছ্বাস। সৃজন, তুমি জানো, শুভ্রা কণ্ঠে মৃদু হাসি, আমি সবসময় এই দিন মনে রাখব।
আমিও, সৃজনও হেসে উত্তর দিল। এই দিন আমাদের জন্য শুধু শুরু। রাত্রি নামার আগে তারা বাগানে হাঁটছে। হালকা বাতাস, ফুলের সুগন্ধ, দূরে দূরে বাতি জ্বলে। শুভ্রা, সৃজন বলল, আমরা দুজনেই একে অপরকে বোঝার জন্য 6 মাস ধরে লড়েছি। আজ সব কষ্ট যেন আনন্দে মিশে গেছে। শুভ্রা হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ। আর আমি জানি, আমাদের ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি ধৈর্য, সম্মান আর বিশ্বাসে গড়ে উঠেছে। সৃজন হালকা মাথা নাড়ল। আজ থেকে আমরা একসাথে জীবন কাটাবো। ভালোবাসা, আনন্দ আর স্বপ্নে ভরা। চলতে চলতে তারা ঘরে ফিরল। রাতের আলো, পরিবারের হাসি, মিষ্টি কথোপকথন সব মিলিয়ে যেন নতুন অধ্যায়ের সূচনা। শুভ্রা এবং সৃজন একে অপরের হাতে হাত রেখে জানে এটি শুধু বিয়ের দিন নয়, নতুন জীবনের শুরু। বিয়েবাড়ির কোলাহল ধীরে ধীরে থেমে গেছে। অতিথিরা বিদায় নিয়েছে, বাড়িটা এখন অদ্ভুত এক নীরবতায় মোড়া। সেই নীরবতা অস্বস্তিকর নয়, বরং শান্ত। যেন দীর্ঘ এক যাত্রার শেষে পাওয়া বিশ্রাম। ছাদের উপরে ছোট্ট একটা লাইট জ্বলছে। হালকা হলুদ আলো। চারপাশে বাতাসে ফুলের গন্ধ। শুভ্রা ধীরে ধীরে ছাদের রেলিংয়ের কাছে দাঁড়ায়। আজ সারাদিনের উত্তেজনা, লাজুকতা, আনন্দ সব মিলিয়ে মাথার ভেতরটা একটু ঝিমঝিম করছে। পেছনে থেকে পায়ের শব্দ। সে ঘুরে তাকানোর আগেই পরিচিত কণ্ঠ ভেসে আসে। এখানে এসেছ? শুভ্রা হালকা হাসে। হ্যাঁ। একটু বাতাস নিতে। সৃজন পাশে এসে দাঁড়ায়। দুজনের মাঝে সামান্য দূরত্ব। কেউ কিছু বলছে না। কিন্তু নীরবতার মধ্যেও অদ্ভুত এক কথা চালাচালি চলছে। কিছুক্ষণ পর সৃজন ধীরে ধীরে বলে, আজ দিনটা কেমন লাগলো? শুভ্রা একটু ভেবে উত্তর দেয়, অদ্ভুত। অদ্ভুত? সে হালকা হেসে তাকায়। হ্যাঁ। শুভ্রা নিচে তাকিয়ে বলে, ভাবিনি জীবনের এমন একটা দিন আসবে যেখানে ভয় থাকবে না, শুধু শান্তি থাকবে। সৃজন তার দিকে তাকিয়ে থাকে। আজ প্রথমবার সে বুঝতে পারে, শুভ্রার চোখে কোনো দ্বিধা নেই, কোনো দেয়াল নেই। আমি ভয় পেয়েছিলাম। সৃজন ধীরে ধীরে বলে, ভেবেছিলাম যদি না পারি। শুভ্রা তাকায়। কি না পারি? তোমার বিশ্বাসটা ধরে রাখতে। সে একটু থামে। তোমাকে। শুভ্রার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে সৃজনের দিকে এক পা এগোয়। তুমি পেরেছ। তার কণ্ঠ নরম। কারণ তুমি কখনো জোর করনি, শুধু অপেক্ষা করেছ। সৃজন কিছু বলে না, শুধু শুভ্রার দিকে তাকিয়ে থাকে। এই প্রথম সে নিজের ভেতরের সমস্ত ক্লান্তি নামতে দেয়। হালকা বাতাসে শুভ্রার ওড়না উড়ে যায়। সৃজন আলতো করে ধরে দেয়। আঙুলের স্পর্শ। খুব সাধারণ। কিন্তু সেই স্পর্শে যেন 6 মাসের লড়াই, অপেক্ষা, বিশ্বাস সব একসাথে মিশে যায়। শুভ্রা হাত সরাতে পারে না। সে নিচু গলায় বলে, জানো, আমি এখন আর ভবিষ্যৎ নিয়ে ভয় পাই না। কেন? সৃজন জিজ্ঞেস করে। শুভ্রা ধীরে ধীরে তার চোখের দিকে তাকায়। কারণ ভবিষ্যতে তুমি আছো। সৃজনের বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। সে শুভ্রার হাতটা একটু শক্ত করে ধরে। আমি প্রতিজ্ঞা করছি। তার কণ্ঠ স্থির। আমি সবসময় এমনই থাকব। তোমার পাশে। কোনো বড় কথা না, কোনো নাটক না। শুধু পাশে থাকব। শুভ্রা হালকা হাসে। আমার এতটুকুই দরকার ছিল।
এক মুহূর্তের নীরবতা। তারপর শুভ্রা নিজেই এক পা এগিয়ে সৃজনের কাঁধে মাথা রাখে, খুব আস্তে, খুব স্বাভাবিকভাবেই। সৃজন যেন একটু চমকে যায়, তারপর ধীরে ধীরে হাত তোলে, শুভ্রার পিঠে হাত রাখে, শুধু আলতো করে ধরে। চাঁদের আলো দুজনের উপর পড়ছে, নিচে পুরো বাড়ি ঘুমিয়ে আছে, কিন্তু এই ছাদে যেন একটা আলাদা পৃথিবী তৈরি হয়েছে। সৃজন, শুভ্রা আসতে বলে। হুম, আমরা সুখী হব তো? সৃজন কোনো বড় উত্তর দেয় না, শুধু বলে, আমরা চেষ্টা করব, প্রতিদিন। শুভ্রা চোখ বন্ধ করে। এই উত্তরটাই তার সব থেকে বেশি পছন্দ। দুজন দাঁড়িয়ে থাকে, নীরবে, একসাথে। আর ঠিক এই নীরবতার মধ্যেই তাদের গল্পটা সুখের মতো করে শেষ হয়। সমাপ্ত।